জ্ঞানের সোপানে তোমাদের স্বাগত। আজ আমি আবারও বিপিএসসি টিআরই 4.0 এর জন্য বাংলার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি রেখেছি 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ সবকিছু থেকে রেখেছি এবং বাংলা ব্যাকরণেরও ওভারঅল সবকিছু মিলিয়ে আমি এই মক টেস্টটা তৈরি করেছি। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং এখানে 50টি প্রশ্নের মধ্যে শুধু যে তোমরা 50টি প্রশ্ন জানবে সেটি না, এই 50টি প্রশ্ন করলে তোমার 100+ প্রশ্ন উত্তর কভার হবে। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, 50টি প্রশ্ন বুঝতে পারছো যে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেতে পারে, তাই চলো শুরু করি। দেখিনি আমাদের প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? আশা করি এটা যারা বাংলার ছাত্র তারা সবাই পারবে। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। যদি এখান থেকে আরো কয়েকটি প্রশ্ন করি, চর্যাপদ কে আবিষ্কার করেন? তাহলে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এবং কত সালে আবিষ্কার করেন? 1907 সালে আবিষ্কার করেন। কোথা থেকে আবিষ্কার করেন? এই প্রশ্নগুলো আছে। নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন। নেপালের রাজদরবার, এই গ্রন্থাগার রাজদরবারের একটি গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। গ্রন্থাগারটির নাম হচ্ছে অভিলেখালয়। অভিলেখালয়। তাহলে চলো পরের প্রশ্ন দেখি। আজ আমি একটু ফাস্ট করার চেষ্টা করব, নইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। চর্যাপদ আবিষ্কার করেন কে? আমি এটা আগের স্লাইডেই বলে দিলাম। তাহলে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। যদি বলা হয় চর্যাপদ প্রকাশ হয় কত সালে, তাহলে মনে রাখবে যে প্রকাশ হয় 1916 সালে। এবং 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিও প্রকাশ হচ্ছে। আর 1916 সালে কোথা থেকে প্রকাশ হচ্ছে? এটি প্রকাশ হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চলো পরের প্রশ্ন দেখি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? আশা করি সবাই পারবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? দেখো, বড়ু চণ্ডীদাস, গোবিন্দ দাস নাকি চণ্ডীদাস, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বড়ু চণ্ডীদাস। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র কে? দেখো, মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র মনসা, শিব, বেহুলা, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে এখানে মনে হতে পারে যে বেহুলাও হয়তো মনসামঙ্গলের প্রধান চরিত্র, কিন্তু না, সর্বাধিক যেটি প্রধান সেটি আমাদের বলতে হবে। তাহলে মনসামঙ্গলের প্রধান চরিত্র হচ্ছে মনসা নিজেই। চলো পরের প্রশ্ন দেখি। বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র রায়গুণাকর, রামপ্রসাদ সেন, আলাওল, আলাওল বলতে সৈয়দ আলাওল, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন ভারতচন্দ্র এবং রামপ্রসাদ সেন, দুজনেই কিন্তু বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন। তবে বিদ্যাসুন্দরের শ্রেষ্ঠ কবি হচ্ছে রায়গুণাকর ভারতচন্দ্র, বিদ্যাসুন্দরের শ্রেষ্ঠ কবি। তাহলে এখানে আমরা সঠিক উত্তর নেব কোনটি? ওপরের একাধিক, কারণ ওপরের দুজনেই কিন্তু রচনা করেছিলেন বিদ্যাসুন্দর কাব্য, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওপরের একাধিক। চলো পরের প্রশ্ন দেখি। বিদ্যাসুন্দর কাব্যের প্রথম রচয়িতা বা আদি কবি কে? এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসে, প্রথম রচয়িতা বা আদি কবি কে। আজকে আমি এমন প্রশ্নগুলো রেখেছি যেগুলো তোমরা হয়তো সরাসরি পরীক্ষার হলে কমন পেয়ে যেতে পারো, গ্যারান্টি দেওয়া যায় না, তবে পেতেও পারো। তাহলে দেখো, বিদ্যাসুন্দর কাব্যের প্রথম রচয়িতা বা আদি কবি কে? ভারতচন্দ্র, কবি কঙ্কয়, নাকি দৌলত কাজী? দেখো, বিদ্যাসুন্দর কাব্যের আদি রচয়িতা হচ্ছে বা আদি কবি হচ্ছে কবি কঙ্কয়।
চর্যাপদের ভাষাকে কি বলা হয়? প্রাকৃত ভাষা, অপভ্রংশ ভাষা, সন্ধ্যা ভাষা, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? মালাধর বসু, সৈয়দ আলাওল, নাকি সৈয়দ সুলতান, নাকি সৈয়দ আলাওল, নাকি ওপরের কোনোটি নয়, নাকি ওপরের একাধিক? তাহলে দেখো, পদ্মাবতী কাব্যের রচয়িতা হচ্ছে, আমরা এটা বিশেষ করে সবাই জানি, সৈয়দ আলাওল। আনুমানিক এটা কত খ্রিস্টাব্দে রাখা হয়েছিল? আনুমানিক 1646 খ্রিস্টাব্দে লেখা। এবং এটি কার অনুকরণে লেখা হয়েছিল? হিন্দি কবি মোহাম্মদ জাইসির, সরি, মোহাম্মদ জাইসির পুদমামত অবলম্বনে লেখা হয়েছিল। চলো পরের প্রশ্ন দেখি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে লিখেছিলেন? 1861 খ্রিস্টাব্দ। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য বা সার্থক, না, প্রথম সার্থক মহাকাব্য তাহলে মেঘনাদ বধ কাব্য। চলো পরের প্রশ্ন দেখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি? আশা করি সবাই পারবে। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। কত খ্রিস্টাব্দ এটা? 1865 খ্রিস্টাব্দ। আর দুর্গেশ নন্দিনীর পরেই কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা 1863। আর আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দ। এটা মনে রাখবে, আনন্দমঠ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তাহলে বুঝতে পারছো এই বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আশা করি সবাই জানো যে এই বন্দে মাতরম কার লেখা? বঙ্কিমের লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে এই গানটি নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে। আনন্দমঠ কত সাল বললাম? 1882 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশনগুলো আর পড়লাম না। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রবর্তক কে? উইলিয়াম কেরি, রামরাম বসু, নাকি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্যের প্রবর্তক যদি বলা যায়, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রামরাম বসু। সমাস কয় প্রকার? তাহলে সমাস হচ্ছে আমাদের 6 প্রকার। আমরা বাংলার ছাত্র, এটা সবাই জানি যে সমাস 6 প্রকার। রাজপথ কোন ধরনের সমাস? কর্মধারায়, দ্বিগু, নাকি তৎপুরুষ সমাস, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে রাজপথ, যদি আমি এটাকে ব্যাসবাক্য করি তাহলে কি হবে? পথের রাজা। তাহলে যদি পথের রাজা হয়, তাহলে দেখো এখানে দেখো র আছে কিংবা এর আছে, সম্বন্ধ আছে, এর সঙ্গে সম্বন্ধ, পথের রাজা, তাই এটি কি হয়ে যাবে? সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সমাস। চলো পরের প্রশ্ন দেখি। সে আমাকে একটি বই দিল, এখানে আমাকে কোন কারক? দেখো বই দিল কে? কে। কাকে দিল? আমাকে। কি দিল? বই। যদি বইও দাগ থাকতো এটি উত্তর জানবে তোমরা। দেখো আমাকে দিল, এটা কিভাবে প্রশ্ন করে পাচ্ছি? কাকে দিল। আর কাকে দিয়ে প্রশ্ন করলে মূলত কর্ম হয়। আর কি দিল?
কি দিয়ে প্রশ্ন করলেও কর্ম হয়, তবে মনে রাখবে যেটি বস্তুবাচক সেটি হয় মুখ্য কর্ম। যেমন বই, এটি কি বস্তু একটি, তাহলে এটি কি হয়ে যাবে মুখ্য কর্ম। এবং দেখো আমাকে, এটি প্রাণী, তাহলে প্রাণীবাচক হলে এটা হয়ে যায় গৌণ কর্ম। তাহলে কখনো কখনো বিপরীতও দেখা যায়, কারণ কখনো কখনো দেখা যায় যে প্রাণী না হয়েও সেই প্রাণীটি বস্তুর মতো মানে ব্যবহার হচ্ছে বাক্যে। তাহলে এখানে দেখো যে আমাকে একটি বই দিল, তাহলে আমাকে হয়ে যাবে গৌণ কর্ম। আর যদি সে দাগ থাকতো তাহলে কে দিল, তাহলে যদি সে দাগ থাকতো তাহলে এটা হয়ে যেত কর্তৃকারক। ঠিক আছে, আর এখানে বই হয়ে গেল কি মুখ্য কর্ম। চলো পরের প্রশ্ন দেখি। নুপুরের শব্দ এক কথায় প্রকাশ কর, এক কথায় প্রকাশ করো, কিংবা এক কথায় প্রকাশ করলে কি হবে নুপুরের শব্দ। দেখো বুককন নাকি ঘুৎকার, নিক্কন নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে দেখো দেখিনি, বুককন বলা হয় কুকুরের ডাককে, কুকুরের ডাককে বলা হয় বুককন। ঘুৎকার বলা হয় প্যাঁচার ডাককে। তাহলে আমাদের সঠিক উত্তর কি নিক্কন। নিক্কন বলা হয় কাকে, নুপুরের শব্দ বা নুপুরের আওয়াজকে বলা হয়, বা নুপুরের ধ্বনিকে বলা হয় নিক্কন। উলুবনে মুক্ত ছড়ানো বাগধারাটির অর্থ কি, অপাত্রে দান নাকি অবাস্তব কল্পনা নাকি অজ্ঞ ছেলেকে শিক্ষা দান নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটাই নয়। তাহলে আমরা জানি, সকলে জানি, উলুবনে মুক্ত ছড়ানো মানে অপাত্রে দান, যে দানটা কোথাও কোনো কাজে আসছে না, এটাকে বলা হয় কি অপাত্রে দান। তাহলে পরের প্রশ্ন দেখি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হচ্ছে মধুসূদন দত্ত। প্রথম সার্থক নাটকটির নাম কি, শর্মিষ্ঠা। কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, 1859 খ্রিস্টাব্দে। সঞ্চয়িতা কার লেখা, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জীবনানন্দ দাশ নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে সঞ্চয়িতা লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর নজরুলের যেটি আছে সেটির নাম সঞ্চিতা। খেয়াল রাখবে এখানে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নজরুলের সঞ্চিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। চলো পরের প্রশ্ন দেখি। চোখের বালি উপন্যাসের প্রধান নারী চরিত্র কে, আশালতা, বিনোদিনী নাকি রাজলক্ষ্মী নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে দেখো সবগুলোই চরিত্র কিন্তু চোখের বালি উপন্যাসের, তাই এখানে দেখো সঠিক উত্তরটি আমাকে চুজ করতে হবে। তাহলে চোখের বালি উপন্যাসের প্রধান নারী চরিত্র হয়ে যাবে বিনোদিনী, কারণ বিনোদিনীকে কেন্দ্র করেই তো ঘটনাগুলো ঘটছিল, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিনোদিনী। চলো পরের প্রশ্ন দেখি। চন্দ্রগুপ্ত নাটকের রচয়িতা কে, চন্দ্রগুপ্ত নাটক আমাদের স্টেটে ছিল, এই চন্দ্রগুপ্ত নাটকের রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। চলো পরের প্রশ্ন দেখি। অপরাজিত কার লেখা, কিংবা এই অপরাজিত উপন্যাসটি কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি আশাপূর্ণা দেবী নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকা প্রথম কে প্রকাশ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে প্রথম শুরু হয়, 1872 খ্রিস্টাব্দে। চোর পালালে বুদ্ধি বাড়ে, গঠনগত দিক থেকে এটি কোন ধরনের বাক্য, চোর পালালে বুদ্ধি বাড়ে। দেখো এখানে একটি সমাপিকা ক্রিয়া আছে বাড়ে, কিন্তু এখানে দেখো অসমাপিকা ক্রিয়া আছে। সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে একটি। তাহলে চোর পালালে বুদ্ধি বাড়ে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি সরল বাক্য। পাঁচের কোন সমাসের উদাহরণ, বহুব্রীহি, কর্মধারয় নাকি দ্বিগু।
পাঁচের কোন সমাসের উদাহরণ? যদি এটাকে আমরা ব্যাস বাক্য করি কি হবে? 5 এর ওজন যার। তাহলে এই যে 5 এর ওজন যার, 5 এর ওজন বলতে আমরা কাকে বোঝাই? বাটখারাকে বোঝাই। বাটখারা। যদি 5 কেজি চাল থাকে তাহলে সেটাকে আমরা 5 সের বলবো না, সেটাকে আমরা বলবো 5 সের চাল। কিন্তু 5 কেজির বাটখারাকে আমরা কি বলবো? ওটা 5 সেরই বলবো। তাহলে এই 5 সের কথার অর্থ কি? বাটখারা। তাহলে দেখো, না 5 এর প্রাধান্য আছে না সেরের প্রাধান্য আছে। এখানে দেখো পূর্বপদ এবং পরপদ কোনোটিরই প্রাধান্য নেই। তাহলে যখন এই দুটি পদের মধ্যে কোনোটিরই প্রাধান্য না থাকে তখন কি হয়? বহুব্রীহি সমাস হয়। চলো পরের প্রশ্ন দেখি। পান করা যায় যাহা, এক কথায় প্রকাশ করো। পানীয়, পেয়, নাকি পাদ্য, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে পান করা যায় যাহা, এটি হয়ে যাবে কি? পেয়। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি? আগমনের যাত্রা, শেষ যাত্রা, নাকি বিদায় বেলা? তাহলে অগস্ত্য যাত্রা হচ্ছে শেষ যাত্রা। চন্দ্রশেখর কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, নাকি বহুব্রীহি সমাস? দেখো, অনেকে করতে পারো চন্দ্র ও শেখর, চন্দ্র ও শেখর, কিন্তু চন্দ্র ও শেখর করলে তো দ্বন্দ্ব সমাস হয়ে যাবে, কিন্তু আমাদের এই ব্যাস বাক্যটা ঠিক নয়। তাহলে এই চন্দ্রশেখরের ব্যাস বাক্য করতে হবে কি? চন্দ্র শেখরে যার, চন্দ্রশেখরে যার। তাহলে চন্দ্রশেখরে কার থাকে? মহাদেবের থাকে। মহাদেব। তাহলে দেখো এখানেও একটি অন্য পদ বা তৃতীয় পদ প্রাধান্য পেল। তাহলে কি বললাম? আগের স্লাইডে বললাম যখন অন্য কোনো পদ প্রাধান্য পাবে তখন হয়ে যাবে কি? বহুব্রীহি সমাস। তাহলে যদি বহুব্রীহির ভাগ আসে তাহলে কি ভাগ হবে? দেখো এখানে চন্দ্র, এখানে শেখরে, দেখো এখানে পূর্ণ বিভক্তি, আর এখানে দেখো এ বিভক্তি। তাহলে একই রকম বিভক্তি না থাকলে কি হয়? তাহলে এটি ব্যাধিকরণ। ব্যাধিকরণ, ব্যাধিকরণের আর কি উদাহরণ হবে? যেমন বিনা পানি, বিনা পানি। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা বিনা পানিকে ভাঙলে, বিনা পানিকে ভাঙলে হচ্ছে বিনা পানিতে যার। তাহলে এখানেও দেখো, এখানেও শূন্য বিভক্তি আর এখানে এ বিভক্তি, তাহলে ব্যাধিকরণ। তাহলে এখানে বি কথার অর্থ হয়ে যাচ্ছে কি? বিভিন্ন বা ভিন্ন। বি কথার অর্থ ভিন্ন বা বিভিন্ন। আর অধিকরণ, এই অধিকরণ কথার অর্থ, অধিকরণ কথার অর্থ এখানে কিন্তু হয়ে যাচ্ছে বিভক্তি। তাহলে দেখো, ভিন্ন ভিন্ন যদি বিভক্তি থাকে তাহলে কি হয়? ব্যাধিকরণ, বহুব্রীহি সমাস। চলো পরের প্রশ্ন দেখি। রাকেশ সন্ধির, রাকেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? রাকাযুক্ত ইস, নাকি রাকাযুক্ত ইস, বানানে দেখো বানানে তফাৎ আছে, এখানে হর্ষই আছে এখানে দীর্ঘই আছে, নাকি রাক যুক্ত ইস, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটি নয়? তাহলে রাকেশ আমরা জানি কি? আ যোগ দীর্ঘই যোগ হলে কি হয়ে যায়? এ হয়ে যায়। তাহলে দেখো, আমরা যদি এ রাকেশ করি কিংবা আ যোগ হর্ষই করলেও এ হয়, কিন্তু খেয়াল রাখবে যে ইস বানান সবসময় দীর্ঘই হবে, তাই না? এখানে এটিও যদি থাকতো তবুও আমাদের এ হচ্ছে, কিন্তু আমাদের এই বানানটি যেহেতু ভুল তাই আমাদের এটা হবে না। ইস বানানে সবসময় দীর্ঘই হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাকা যুক্ত ইস। বাংলায় বচন কত প্রকার? বাংলায় বচন 2 প্রকার। এবং যদি বলা হয় সংস্কৃতে কত প্রকার? সংস্কৃতে 3 প্রকার। সংস্কৃতে 3 প্রকার। বাংলায় 2 প্রকার কি কি? একবচন ও বহুবচন। আর সংস্কৃতে হয়ে যাবে
একবচন, দ্বিবচন ও বহুবচন। চিহ্ন শাখা কোন সমাস? ব্যাসবাক্য সহকারে তোমরা করার চেষ্টা করবে। চিহ্ন শাখা কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, নাকি কর্মধারয় সমাস, নাকি উপরের একাধিক, নাকি উপরের কোনোটিই নয়? তাহলে দেখো, চিহ্ন শাখা যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি হবে? চিহ্ন হয়েছে শাখা যার। তাহলে চিহ্ন হয়েছে শাখা যার, শাখা কার থাকে? বৃক্ষের থাকে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? চিহ্ন শাখা বলতে আমরা কোনো একটা বৃক্ষকে বুঝতে পারছি, যেটা অন্য পদকে বোঝাচ্ছে, না চিহ্নকে বোঝাচ্ছে না শাখাকে বোঝাচ্ছে। তাহলে এখানে অন্য পদ প্রাধান্য হচ্ছে। তাহলে অন্য পদ প্রাধান্য হলে কি হয়? বহুব্রীহি সমাস হবে। কিন্তু এটার আর একটা ব্যাসবাক্য হয়, চিহ্ন যে শাখা। যদি আমরা ব্যাসবাক্যটা এরকম করি, চিহ্ন যে শাখা, তখন আমাদের এটি হয়ে যাবে কিন্তু কর্মধারয় সমাস। তাই তোমরা ব্যাসবাক্য দেখে নেবে। বিশেষ করে বহুব্রীহিটাই উত্তরে নেওয়া যায়, কিন্তু যদি এখানে উপরের একাধিক আছে তাই এটা সন্দেহ ক্রিয়েট করতে পারে। কিন্তু বিহারি এরকম অনেক কিছু প্রশ্নের ভুল উত্তর নিচ্ছে, তাই এগুলোতে বেশি জেনে একাধিক করে দেওয়াটা ঠিক হবে না। তাই এই বহুব্রীহি সমাসটা করাই আমাদের ঠিক হবে। আর যদি সন্দেহ থাকে তাহলে উপরের একাধিকও করতে পারো, কিন্তু এই যে চিহ্ন শাখা এটা বহুব্রীহি হবে এবং কর্মধারয় হবে। যদি বাক্যগুলো যদি দেওয়া থাকে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি দেওয়া না থাকে তাহলে উপরের একাধিক করা যেতে পারে। চলো পরের প্রশ্ন দেখি। নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ করো। নিন্দারহ, জুগুপ্সা, নাকি জুগুপ্সু, নাকি উপরের একাধিক, নাকি উপরের কোনোটিই নয়? তাহলে এখানে সঠিক আমার উত্তর হয়ে যাবে কি? জুগুপ্সা। জুগুপ্সা। চলো পরের প্রশ্ন দেখি। পঙ্কে জন্মে যা এক কথায় প্রকাশ করো। পঙ্কজ, পদ্ম, নাকি কোকোনাথ, নাকি উপরের একাধিক, নাকি উপরের কোনোটিই নয়? তাহলে পঙ্কে জন্মে যা পঙ্কজ। চুরি করা এর বাংলা প্রতিশব্দ কি? অপহরণ, চোর, নাকি চোরাই, নাকি উপরের একাধিক, নাকি উপরের কোনোটিই নয়? এটা আমরা সবাই পারবো। চুরি করা এখানে বাংলা প্রতিশব্দ হলো অপহরণ। আর যে চুরি করে তাকে বলা হয় চোর। তাই এখানে কিন্তু চোর হবে না, চুরি করা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে অপহরণ। বিড়ালাক্ষী কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, নাকি কর্মধারয় সমাস, নাকি উপরের একাধিক, নাকি উপরের কোনোটিই নয়? দেখো, আমি বিশেষ করে আজকে বেশিরভাগ বহুব্রীহি থেকে নিয়েছি। তাহলে এর যদি আমরা ব্যাসবাক্য করি, বিড়ালের পক্ষীর নেই পক্ষী যার। বিড়ালাক্ষী সমাস করলে হয়ে যাবে, ব্যাসবাক্য করলে হয়ে যাবে বিড়ালের অক্ষীর নেই অক্ষী যার। তাহলে না এখানে বিড়াল প্রাধান্য পাচ্ছে, না এখানে বিড়ালের আঁক প্রাধান্য পাচ্ছে। তাহলে প্রাধান্য পাচ্ছে এখানে কে? অন্য কিছু, অন্য কাউকে বোঝাচ্ছে। তাহলে বিড়ালের অক্ষীর নেই অক্ষী মানে বিড়ালের আঁখের মতো বা বিড়ালের চোখের মতো যার চোখ, তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে? বহুব্রীহি। যদি এটি বহুব্রীহির ভাগ আসে তাহলে কি হবে? মধ্যপদলোপী। দেখো যারটাকে ছেড়ে দাও, দেখো অক্ষী, এই যে মাঝের পদগুলো লোপ পেয়ে যাচ্ছে। তাহলে এটা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। ঘোড়ার ডিম বাগধারার অর্থ কি? আমরা এটি সবাই শুনেছি, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বাগধারার অর্থ কি? মিথ্যা কথা, আশ্চর্যজনক বিষয়, নাকি অবাস্তব বস্তু, নাকি উপরের একাধিক, নাকি উপরের কোনোটিই নয়? তাহলে ঘোড়ার ডিম কথার অর্থ হয়ে যাচ্ছে অবাস্তব বস্তু। মনসামঙ্গল কাব্যের প্রাচীন কবি কে? বিজয়গুপ্ত,
কানাহরি দত্ত, মানিক দত্ত, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটি নয়। তাহলে মনসামঙ্গল কাব্যের প্রাচীন কবি হয়ে যাচ্ছে কানাহরি দত্ত। এই যে কানাহরি দত্ত মনসামঙ্গলের যে প্রাচীন কবি, আমরা এটি কোথা থেকে জানতে পারি? বিজয় গুপ্তের পদ্মপুরাণ থেকে আমরা জানতে পারি। এবং মানিক দত্ত হচ্ছে চণ্ডীমঙ্গলের আদি কবি। চণ্ডীমঙ্গলের আদি কবি। আর বিজয়গুপ্ত পদ্মপুরাণ, বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মপুরাণ। আর বিজয়গুপ্ত হচ্ছে মনসা মঙ্গলের সর্বাধিক প্রচারিত কবি। চলো পরের প্রশ্ন দেখি। তারপরে দেখো, বিজয়গুপ্তের রচিত মনসামঙ্গল কাব্য কোন শতকে? দেখো, চতুর্দশ শতক, পঞ্চদশ শতক, নাকি ষোড়শ শতক। তোমরা যদি এই কাব্য রচনার কালগুলো যদি জানো, তাহলে অনায়াসেই কিন্তু বের করতে পারবে কোন শতক। দেখো, 1494 খ্রিস্টাব্দে লেখা বিজয়গুপ্তের মনসামঙ্গল। তাহলে যদি 1494 হয়, তাহলে এটা কি হয়ে যাবে? পঞ্চদশ শতক। পঞ্চদশ শতক। তাহলে বলতে পারো এখানে 14 আছে, এখানে 94 আছে, পঞ্চদশ কেন? এভাবেই কিন্তু শতকগুলো হয়। যদি এটা 15 হয়ে যেত, কিংবা 1501 হয়ে গেল তখনই, কিংবা 1500 হয়ে গেল তখনই, এগুলো কিন্তু 1600 চলে যাচ্ছে। খেয়াল রাখবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? পঞ্চদশ শতক বা 1500 শতক। আর কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? 1494 খ্রিস্টাব্দে কিন্তু লেখা হয়েছিল। আর প্রথম প্রকাশ পায় বরিশাল থেকে। বরিশাল থেকে 1899 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন দেখি। মনসামঙ্গল কাব্যের উত্তরবঙ্গের কবি কে? বিজয়গুপ্ত, অন্তর্বিভূতি, নাকি বিপ্রদাস বিপ্লয়। তাহলে এখানে উত্তরবঙ্গের কবি হয়ে যাচ্ছে অন্তর্বিভূতি। বিজয়গুপ্ত কোথাকার? বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি। পূর্ববঙ্গের কবি। এবং বিপ্রদাস বিপ্লয় রাঢ়ের ধারার কবি। রাঢ়ের ধারার কবি। দুজনে কিন্তু পশ্চিমবঙ্গের কবি। আর বিজয়গুপ্ত হচ্ছে বাংলাদেশের। চলো পরের প্রশ্ন দেখি। জনা কি জাতীয় নাটক? তোমরা বলার কমেন্টে চেষ্টা করবে যে জনা কার লেখা। এই জনা নাটকটি কার লেখা? তাহলে জনা হচ্ছে পৌরাণিক নাটক। চলো পরের প্রশ্ন দেখি। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য কোন রাজার রাজত্বকালে রচিত? মানসিংহ, হোসেন শাহ, রুকনুদ্দিন বরবক শাহ, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়। তাহলে বিজয়গুপ্তের মনসামঙ্গল হোসেন শাহের আমলে রচিত। বিজয়গুপ্তের মনসামঙ্গল হোসেন শাহের আমলে রচিত। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের উপাধি কি? তাহলে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, এখানে দেখো একটি প্রশ্ন আছে। তাহলে যদি বলা হয় মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? নারায়ণ দেব। আর যদি বলা হয় সর্বাধিক প্রচারিত, তখন কিন্তু বিজয়গুপ্ত। কিন্তু যদি বলা হয় শ্রেষ্ঠ, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব। তাহলে দেখো, নারায়ণ দেবের উপাধি কি? রায়গুণাকর, গুণরাজ খাঁ, নাকি সুকবি বল্লভ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সুকবি বল্লভ। আর এই গুণরাজ খাঁ কার উপাধি? মালাধর বসু। এবং মনসামঙ্গলের একজনের আছে ষষ্ঠীবর দত্ত। ষষ্ঠীবর দত্ত। আর রায়গুণাকর ভারতচন্দ্রের উপাধি। চলো পরের প্রশ্ন দেখি। পদ্মপুরাণ কাব্যটি কার রচনা? দেখো, মন দিয়ে দেখো। দ্বিজবংশী দাস, বিজয়গুপ্ত, নারায়ণ দেব,
নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটি নয়। হয়তো প্রথমে তাড়াহুড়ো করে উত্তর করতে গিয়ে বিজয়গুপ্ত করলে, কিন্তু বিজয়গুপ্ত করলে এখানে ভুল হয়ে যাবে। দ্বিজবংশী দাসের কাব্যের নামও পদ্মপুরাণ, এর কাব্যের নামও পদ্মপুরাণ। বিজয়গুপ্তের কাব্যের নামও পদ্মপুরাণ, নারায়ণ দেবের কাব্যের নামও পদ্মপুরাণ। তাহলে এই তিনজনেরই কাব্যের নাম কিন্তু পদ্মপুরাণ। তাহলে আমরা উত্তর নেব কোনটা? ওপরের একাধিক। চলো পরের প্রশ্ন দেখি। বাংলা পদাবলী সাহিত্য প্রথম কে রচনা করেন? চণ্ডীদাস, বড়ুচণ্ডীদাস নাকি জয়দেব নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটি নয়। জয়দেব সংস্কৃত ভাষায় লিখেছিলেন, তাহলে জয়দেব শুরুতেই বাদ। তাহলে আমাদের উত্তর এ এবং বি এর মধ্যেই হবে। এখানে যেহেতু বাংলা পদাবলী আছে, তাহলে বাংলা পদাবলী হয়ে গেলে চণ্ডীদাস। বাংলা পদাবলী সাহিত্য প্রথম রচনা করেন চণ্ডীদাস। দেখো, হাথক দর্পণ মাথক ফুল, বিদ্যাপতির এই পদটি কোন পর্যায়ের? হাথক দর্পণ মাথক ফুল বিদ্যাপতির। এখানে মনে রাখবে যে এই পদটি কার? বিদ্যাপতির। তার জন্যই আমি প্রশ্নটিকে এভাবে দিয়েছি। বিদ্যাপতির এই পদটি কোন পর্যায়ে? পূর্বরাগ, মাথু নাকি প্রার্থনা? তাহলে এটি পূর্বরাগ পর্যায়ের পদ। বিদ্যাসাগরের ছদ্মনাম কোনটি? দেখো, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নাকি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য নাকি কস্যচিৎ তত্ত্বানুসীন নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটিই নয়। তাহলে বিদ্যাসাগরের ছদ্মনাম হচ্ছে সবগুলোই, এবং এই তিনটি পাওয়া যায়। বিদ্যাসাগরের ছদ্মনাম এই তিনটি পাওয়া যায়। তাহলে আমাদের সঠিক উত্তর উপরের একাধিক। উপরের একাধিক। ঘনরাম চক্রবর্তী কোন পালায় নিজের আত্মপরিচয় দিয়েছেন? তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করবে যে ঘনরাম চক্রবর্তী কোন কাব্যের কবি? কোন কাব্যের কবি? তোমরা কমেন্টে উত্তর করবে এটা। তাহলে দেখো, ঘনরাম চক্রবর্তী ঢেকুর পালায় নিজের আত্মপরিচয় দিয়েছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কোন যুগের? শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কোন যুগের? আদি মধ্যযুগ, প্রাচীন যুগ নাকি প্রাচীন ও মধ্যযুগ নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটিই নয়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা হচ্ছে আদি মধ্যযুগের ভাষা। চলো, এটি আমাদের শেষ প্রশ্ন। টাকায় কিনা হয় কোন কারক? করণ কারক, অধিকরণ কারক নাকি অপাদান কারক নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটিই নয়। টাকায় কিনা হয়, এই উত্তরটি আমি বলছি না, তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। তোমরা এটি কমেন্টে জানাও। কমেন্টে জানাও টাকায় কিনা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভিডিওগুলি দেখো, এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, তাই তোমরা নিজের প্রস্তুতিকে ধরে রাখো এবং পড়াশোনার মধ্যে থেকো। তাহলে ভালো থেকো।